আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি এস এম আফিফ সামি। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল পডকাস্ট নিয়ে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সাথে উপস্থিত আছেন হচ্ছে ইঞ্জিনিয়ার মনির ভাই। তো তোমাদের কিছুদিন পরই হচ্ছে স্কলারশিপ প্রোগ্রাম। তো এই স্কলারশিপ প্রোগ্রাম রিলেটেড কথাবার্তা শুনবা হচ্ছে আমাদের মনির ভাইয়ের কাছ থেকে। তার বৃত্তি পরীক্ষার অভিজ্ঞতা, তার প্রিপারেশন কীরকম ছিল, উনি কীভাবে প্রিপারেশন নিয়েছেন, এই সব কিছুই তোমরা জানতে পারবা হচ্ছে ভাইয়ের মুখ থেকে। তাহলে চলো আমরা ভাইয়ের কাছেই সরাসরি চলে যাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি হয়তো জানেন যে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা আবার শুরু হয়েছে আর কি। মানে শুধু ক্লাস 8-এর 5-এরটা শুরু হয় নাই? না, শুধু ক্লাস 8-এর শুরু আচ্ছা, হয়েছে, আবার শেষে 10-এরও আছে আর কি। 10-এর বৃত্তি পরীক্ষা? হ্যাঁ। আচ্ছা, এটা নতুন আমার কাছে। যাই হোক, বলো ভাই। আচ্ছা, তো আপনার সময়ও তো বৃত্তি পরীক্ষা ছিল। হ্যাঁ, আমাদের সময় 5 আর 8 দুইটাতে ছিল। আচ্ছা, তো ভাই আপনার কাছে মানে আমার প্রথম একটা কোশ্চেন আর কি, সেটা হচ্ছে যে এত বছর পর শুনতেছেন যে আসলে বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে, কারণ বিগত সময়গুলোতে আমরা দেখছি যে পাবলিক এক্সাম যেটা ছিল, জেএসসি পরীক্ষা ছিল, পিএসসি এক্সাম ছিল, মানে বৃত্তি নামে এক্সাম টোটালি অফ হয়ে গেছিল। তো এতদিন পর শুনতেছেন যে বৃত্তি পরীক্ষা শুরু হবে, বৃত্তি পরীক্ষা হবে, তো মানে কেমন মনে হচ্ছে, মানে কেমন লাগতেছে আপনার কাছে এটা শুনে আর কি? আসলে কেমন লাগার থেকে বড় ব্যাপারটা হচ্ছে কি, মাঝখানে যে জেএসসি বা পিএসসি শুরু হয়েছিল, মানে যদি অনেস্টলি আমি বলি, জেএসসি বা পিএসসি এটা খুব বাজে একটা সিদ্ধান্ত ছিল। মানে আমি নিজে কেন বাজে সিদ্ধান্ত বলতেছি, কারণ আমি যেহেতু পড়াই দীর্ঘ বহু বছর ধরে, একটা বাচ্চা ক্লাস 5 বা ক্লাস 8-এ এতটা ম্যাচিউরড হয় না যে তার ওই সময়ের রেজাল্টটা পরবর্তী লাইফে কতটুকু ইম্পর্টেন্স রাখবে সেটা সে আসলে বোঝে না। তো অনেক সময় দেখা যায় যে 5 বা 8-এ একটা বাচ্চা সে বুঝতে পারতেছে না যে তার আসলে এই পরীক্ষাটা কতটুকু ইম্পর্ট্যান্ট, বা ওই মোটিভেশন অনেক সময় 5-8-এ থাকে না। সুতরাং 5-8-এর একটা পরীক্ষা দিয়ে বাচ্চাটাকে পরবর্তীতে জাজ করে, এটা আমার কাছে পুরোপুরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসিশন বলে মনে হয়। সুতরাং যারা তখনকার শিক্ষা কর্মকর্তা বা কর্তা ব্যক্তিরা ছিলেন, তারা আসলে কোন বুদ্ধিতে এটা করছিলেন এটা আল্লাহ মাহবুব জানেন, মানে আমি জানি না। তো বৃত্তি পরীক্ষার ব্যাপারটা হচ্ছে কি, এখানে কেউ যদি বৃত্তিটা পায় সে একটা ইন্সপায়ারেশন পাবে, যদি বৃত্তি না পায় তার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। সো আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব যে শুধু 8-এ না, 5-এ বৃত্তি পরীক্ষাটা আবার চালু করা হোক। কারণ হচ্ছে যে বাচ্চাটা 5 থেকে 6-এ উঠতেছে, সে যখন একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যাচ্ছে, যে কম্পিটিটিভ এক্সামটা ফিউচারে তার লাইফের উপরে কোনো গতি প্রকৃতি চেঞ্জ করবে না, কিন্তু তাকে একটা মোটিভেশন দেবে যে না ঠিক আছে, অনেকের মধ্যে আমি একজন ইনশাল্লাহ। তো অবশ্যই এটা একটা গুড নিউজ যে আবার আমি পুরোপুরি বলবো যে এরকম একটা কম্পিটিটিভ এক্সাম যেটার একটা আউটকাম আছে, বাচ্চাদেরকে মোটিভেট করবে, কিন্তু এটার রেজাল্ট খারাপ হলে কেউ এসে পরবর্তী লাইফে এটার জন্য সাফার করবে না। আমি এটাকে সবসময় সাধুবাদ জানাবো। তো তোমাদের যাদের কনফিউশন ছিল যে বৃত্তি পরীক্ষা হইলে কি হবে না হবে, তোমরা শুনতে পাচ্ছ যে যারা অনেক দিন থেকে পড়াচ্ছে, ভাই তো অনেক দিন থেকে পড়াচ্ছে, সবাই সাধুবাদ জানাচ্ছে যে আগের ফরম্যাটে যে বৃত্তি পরীক্ষা হচ্ছে এটা আসলে হওয়া উচিত তোমাদের জন্য। তো ভাই আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল যে আপনাদের সময় বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে আপনারা কীরকম প্রিপারেশন নিতেন? তখন তো ভাই আসলে অনলাইন বলে আসলে এরকম কোনো কিছুই ছিল না, তখন তো হচ্ছে আপনাদের হয়তো সম্ভবত অফলাইনই সব কিছু ছিল। তো প্রিপারেশনটা যদি একটু বলতেন যে আপনার প্রিপারেশনের জার্নিটা কীরকম ছিল? আমি অ্যাকচুয়ালি প্রিপারেশনটা আলাদাভাবে নেই নাই কখনো, মানে অন্যরা কী করতো আমি জানি না। আমার ক্ষেত্রে ব্যাপার ছিল, আমার বই পুরোটা আগাটুকোরা আত্মস্থ করতে হবে। জিনিসটা মুখস্থ না, জিনিসটা আত্মস্থ। যে আমি যখন মানে কোনো একটা ক্লাসে পড়তাম, আমার কথা ছিল যে বইয়ের প্রত্যেকটা পাতায় কী আছে না আছে এটার একটা ব্রেন ম্যাপিং আমার করা থাকতে হবে। তাহলে স্যাররা যেখান থেকেই প্রশ্ন করেন না কেন আমার আর অ্যান্সার করতে কষ্ট করতে হবে না। বা আমার আরেকটা ফিলোসফি ছিল হচ্ছে যে পরীক্ষায় প্রশ্ন কমন ফেলা। এই কমন ফেলার আসলে একটা ব্যাড সাইড আছে। কীরকম ব্যাড সাইড? যদি কমন না পড়ে, পরীক্ষার দিন সকালবেলা টেনশন, আগের রাত্রে টেনশন, দোয়া দরুদ পড়া, আল্লাহ কালকের প্রশ্নটা আমার জন্য সহজ করো, এই সেই। অবশ্যই দোয়া দরুদ করতে হবে, মানে আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি অবশ্যই অনেক ভালো রাখতে হবে। কিন্তু আমার দোয়াটা ছিল এরকম যে আল্লাহ, আমি যেটা পড়তেছি সেটা মনে রাখার তৌফিক আমাকে দাও, বা আল্লাহ আমি যাতে হচ্ছে সব কিছু শেষ করে পরীক্ষার হলে যেতে পারি। সো আমি সেফ গেম প্লে করতাম এইভাবে, আমি কোনো কিছু বাদ দিয়ে পড়তাম না, সব পড়তাম। সো তাহলে এটা কিভাবে সেফ গেম, যে যদি কোথাও থেকে একটা
ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসে, বাকিরা কেউ না পারলেও আমি ইনশাল্লাহ পারবো। সো আমার পরীক্ষার হলে যাওয়া হতো সেই কনফিডেন্সটা নিয়ে। সো প্রিপারেশন বলতে আমি যেহেতু পুরো বইটা পড়ে ফেলতাম একবারে, আলাদাভাবে প্রিপারেশন নিতে হতো না। তবে হ্যাঁ, আমাদের সময় অনলাইন ছিল না, কিন্তু গাইড ছিল, প্রচুর গাইড ছিল। তো আমার এখনও খেয়াল আছে যে 5 এবং 8 দুটো বৃত্তি পরীক্ষায় আব্বু আমাকে গাইড কিনে দিয়েছিলেন। তো ওই গাইডগুলো আমি যত দ্রুত সম্ভব অ্যাকচুয়ালি শেষ করে ফেলছিলাম। আর আমাদের সময় আমি যে স্কুলে পড়তাম, টঙ্গীতে একটা স্কুল, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এখন, তো ওই স্কুলে বৃত্তির জন্য আলাদা কোচিং করানো হতো। এটার জন্য এক্সট্রা কোনো ফি নিতেন না স্যাররা, জাস্ট হচ্ছে স্কুলের সময়ের শেষে আলাদাভাবে একটা কোচিং করাতেন, স্পেশাল কেয়ার টাইপ। তো ওখানে মোটামুটি আমাদের মানে হচ্ছে ক্লাসের রোল 1 থেকে 30-40 পর্যন্ত এদের সবাইকেই স্যাররা হচ্ছে ইনক্লুড করে একটা আলাদা ট্রেনিং, আলাদা কম্পিটিশন এই টাইপ হতো। সো প্রিপারেশন বলতে আসলে এক্সট্রা যদি প্রিপারেশন নেওয়ার হয়, স্কুলের যে ক্লাস, এই ক্লাসের পরে ওই এক্সট্রা ক্লাসটা ওটাই করা হতো আর কি। আচ্ছা ভাই, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আরেকটা, সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে ম্যাপিং করে পড়াটা আসলে কতটুকু জরুরি? কারণ স্টুডেন্টরা যারা আছে এখন, মনে করেন যে ছোট ক্লাস থেকে আমরা সাধারণত দেখি যে হচ্ছে আমরা গদ বাঁধা নিয়মেই পড়াশোনা করি, যে এটাই পড়ো, এটাই পড়তে থাকো। কিন্তু মানে সে যদি ম্যাপিং করে চিন্তা ভাবনা করে যে আমার এইটা এতটুকু পড়া উচিত বা এইটাইভাবে পড়বো, মানে এটা আপনি কীভাবে দেখেন যে ম্যাপ করে সব কিছু পড়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা? এখন ধরো ম্যাপিংটা আসলে নাম্বার তোলার জন্য জরুরি। আচ্ছা। কারণ হচ্ছে কোথা থেকে কোশ্চেন আসবে, কি টাইপের কোশ্চেন আসবে, ওই ব্যাপারে দক্ষতা যদি আমার বেশি থাকে তাহলে নাম্বার তোলাটা ইজি হয়ে যায় আসলে। সো একটা হচ্ছে পড়ালেখাটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য পড়া, যে আমি জ্ঞান অর্জন করতেছি। আর আরেকটা হচ্ছে যে ঠিক আছে আমি জ্ঞান অর্জন অবশ্যই করব, কিন্তু আমি ভালো নাম্বারও তুলব ইনশাল্লাহ। তাহলে ভালো নাম্বার তোলার কিছু আসলে স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা হচ্ছে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, ওই জায়গাগুলোয় আমাকে স্ট্রং থাকতে হবে। আর বাকি জিনিস অবশ্যই পড়বো। তো আসলে আমি এখানে ম্যাপিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেটাতে আমি নিজে আমার স্টুডেন্ট লাইফে দিয়ে আসছি, সেটা হচ্ছে রাইট টাইমে জিনিসটাকে পড়ে শেষ করা। রাইট। যে আমার তো বইটা আছে, সিলেবাস আছে, কিন্তু আমার তো সময়টা অসীম না, সময়টা সসীম। তাহলে আমি সময়ের মধ্যে পড়াটা শেষ করে আবার যাতে 2বার বা 3বার রিভিশন দিতে পারি, এই জন্য একটা ম্যাপিং জরুরি। যে আমি একটা চ্যাপ্টার আসলে কয়দিন লাগায়া পড়বো, বা একটা বই আমি কত মাস লাগিয়ে শেষ করব, এই জিনিসগুলা মাথায় যদি কারো না থাকে, দেখা যায় তার সিলেবাস শেষ করতে দেরি হয়। আবার যখন সিলেবাস শেষ করতে দেরি হয় তখন সে রিভিশন করতে পারে না। আর হচ্ছে নিজে নিজে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা খুব জরুরি। আমরা তো এখন আসলে সবাই পরীক্ষা নির্ভর হয়ে গেছি, কিন্তু আমি বলবো তোমরা নিজেরা নিজেরা পরীক্ষা দাও। এটা নিজেরা নিজেরা কীভাবে পরীক্ষা দেওয়া, যে ধরো বাসায় তুমি তোমার বইটা শেষ হওয়ার পরে তোমার আব্বু আম্মু, বড় ভাই বড় বোন, যে কাউকে যে বইটা দিয়ে বলো যে আমাকে বই থেকে র্যান্ডমলি 3টা প্রশ্ন বাছাই করে দাও, আমি এই 3টা প্রশ্নের উত্তর এখন লিখবো। হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু একেবারে নিজেকে স্ট্রাইক করা, নিজেকে একেবারে একটা অগ্নি পরীক্ষার সামনে ফেলে দেওয়া। একটা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাওয়া এক জিনিস, আর র্যান্ডমলি বাসায় হঠাৎ করে আজকে রাত্রে আমার মনে হলো যে আচ্ছা দেখি তো আমি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আসলে কতটুকু পারি, একটু বইটা নিয়ে আম্মুকে দিয়ে বললাম আম্মু র্যান্ডমলি আমাকে কয়েকটা পৃষ্ঠা থেকে কয়েকটা লাইন জিজ্ঞেস করে দেখি আমি পারি কিনা। আচ্ছা। হ্যাঁ। তো তখন কিন্তু বোঝা যায় আমার আসলে দক্ষতাটা আসলে কতটুকু বাড়ছে। বুঝতে পারছি ভাই। তো আপনাদের সময় ভাই, মানে আমরা যতটা শুনছি আর কি, তো আমরাও তো আসলে বৃত্তি পরীক্ষা পাইনি। আমরা পাইছি হচ্ছে আপনার পিএসসি পাইছি, জেএসসি পরীক্ষা পাইছি। তো আমরা সাধারণত দেখি যে প্রতিদিন একটা করে পরীক্ষা হইতো আমাদের মানে সময়গুলোতে রেগুলার। তো আপনাদের সময় মানে পরীক্ষার দিনে 2টা হইতো, মানে কিরকম মনে হইতো যে ডেইলি 2টা পরীক্ষা দিচ্ছি, একদিনে 2টা পরীক্ষা, মানে কিরকম লাগতো যে হ্যাঁ 2টা পরীক্ষা দিতে হবে একদিনে আর কি? আমার কিছুই লাগতো না, কারণ আমি লাইফে পরীক্ষা দিচ্ছি খুব কম। আচ্ছা। মানে আমি অ্যাকচুয়ালি ধরো যে আমার লাইফে পরীক্ষা দেওয়া বলতে হয় স্কুলের সাময়িক পরীক্ষা, আচ্ছা, স্কুলের বার্ষিক পরীক্ষা, আচ্ছা, আর হচ্ছে বৃত্তি পরীক্ষা। তো গোটা স্কুল লাইফে আমি কোথাও একটা সিঙ্গেল পরীক্ষা দিই নেই এই পরীক্ষাগুলো ছাড়া। আচ্ছা। সুতরাং আমার পরীক্ষা দেওয়া নিয়ে কোনো ফ্যাটিক ছিল না, আর ঠিক আছে পরীক্ষা দিতে হবে, দিব। আচ্ছা। মানে এখন যেমন হয় মানে হচ্ছে বাচ্চাদের প্রচুর পরীক্ষা দেওয়াই, আমরা প্রচুর পরীক্ষা দেওয়াই, ঠিক আছে আমি এটা নিয়ে আর্গুমেন্টে যাব না। এটা আসলে এক একজন এক একভাবে পড়ালেখা করে বড় হয়। আমি আমার পড়ালেখার স্টাইলটাকে আইডিয়াল এটা আমি কখনোই বলবো না। কারণ হচ্ছে কি, আমি একভাবে বড় হয়েছি, একটা ফিলোসফি নিয়ে বড় হয়েছি, আমি সেই ফ্রিডম পাইছি। বা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে মানে হচ্ছে খুব ভালো মানে হচ্ছে কিছু মেন্টর দিছেন, যাদের প্যাট্রোনাইজেশনে আমি আসলে একটু ডিফারেন্টলি পড়তে পারছি। তো আমার কাছে জিনিসটা এরকম ছিল
পরীক্ষা এত দেওয়ার কি আছে, আচ্ছা পড়ছি তো, নিজে নিজে তো লিখতে পারতেছি, তো একই জিনিস আবার যে পরীক্ষা দিব কেন, এটা ছিল আমার ব্যাপার। কিন্তু এখন প্রবলেম যেটা হয়ে গেছে, আমি প্রবলেমটাকে যদি স্টেট করি, আমি কিন্তু আমার একেবারে ক্লাস 1 থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত আমি কোনো টিচারের বাসায় যাই নাই। আচ্ছা এবং আমার বাসায় টিচার আমার বাবা মা ছিলেন, আমার বড় ভাই এইচএসসির সময় কিছুটা আমাকে গাইড করতেন, বাট আমি পড়ালেখাটা মোটামুটি নিজে নিজে করে অভ্যস্ত নিজে নিজে। ছিলাম। সুতরাং মানে হচ্ছে স্কুলের স্যারদের কাছে বা কলেজের স্যারদের কাছে যা শিখতাম সেই জিনিসটাই বাসায় এসে ঝালাই করতাম আমি ওইভাবে, মানে হচ্ছে নিজে পড়ার প্রতি আমার ঝোঁকটা বেশি ছিল। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা এটা হচ্ছে ওরা তো আসলে ছোটবেলা থেকেই হ্যাঁ অন্যের সাহায্য নিয়ে পুরো অভ্যস্ত। এখন আমি এখনকার বাচ্চাকে এই কথা বললে হবে না যে ভাইয়া তুমি আমার মতো করে নিজে নিজে পড়ো, দেখা যাবে ও ধ্বংস হয়ে যাবে। মানে ভাই এখন কাইন্ড অফ আমরা স্পুন ফিডিং করতেছি, হ্যাঁ, সবাইকে ফিডিং একদম করতেছে খাওয়াই এখন দিচ্ছি আসলে। সবকিছু। ব্যাপারটা অনেকটা এইরকম যে বাচ্চারা যেহেতু অন্যের উপরে নির্ভরশীল হয়ে আছে, এখান থেকে হঠাৎ করে বের করে আনতে গেলে ক্ষতি হবে। সো আমার সাজেশন হচ্ছে যে তোমার দক্ষতা বাড়ানোর জন্য আসলে অনেক পরীক্ষা দেওয়ার বিকল্প নাই। নাই। সো আমি নিজেতেই নাই, কিন্তু আমি আসলে বলতেছি কথাটা যে তুমি যদি রেগুলার পরীক্ষা দাও, হ্যাঁ পরীক্ষাটা কোচিংয়ে না দিয়ে নিজে বাসায় দিতে পারলে ভালো, বাট মানে হচ্ছে এখন যেহেতু পরীক্ষা না দিলে তোমাদের পড়াই হয় না, মানে প্রবলেম এটাও আরেকটা যে বাচ্চারা দেখা যায় যে যদি পরীক্ষা না থাকে পড়তে চায় না, যে পরীক্ষা তো নেই এখন কেন পড়বো আমরা, কি প্রেশারটা থাকে না। প্রেশার না, এটা প্রেশার না, এটা হচ্ছে কি আমরা যদি পড়ালেখা এডুকেশন সেক্টরে কোনো ক্ষতি করে থাকি, সেই সবচেয়ে বড় ক্ষতিগুলো এই কোচিং সেন্টারগুলো যেটা করছে বাচ্চাদের যে সেলফ ডিপেন্ডেন্স এটা নষ্ট করে দিছে। আচ্ছা সো আমি কিন্তু সবসময় কোচিং সেন্টারগুলোর ব্যাপারে, মানে আমি নিজে কোচিং চালাই, আমি কোচিংয়ের এগেনস্টে কথা বলতেছি আচ্ছা যে যদি হ্যাঁ স্কুলগুলায় ঠিকমতো পড়ানো হয়, যে টাইমটুকু বাচ্চার স্কুলে থাকে ওই টাইমটুকু ঠিকমতো ইউটিলাইজড হয়, তাহলে বাচ্চাকে কেন আলাদা কোচিং করতে হবে? একটা বাচ্চার শৈশবকে তো আমি কেড়ে নিছি রে ভাই। একটা বাচ্চা স্কুলে থাকতেছে, সকালবেলা ধরো 8টার সময় স্কুলে ঢুকলো, 8টা থেকে 1টা পর্যন্ত স্কুল করলো, তো 5টা ঘন্টা ওর কিন্তু ব্রেনটা এখানে স্টর্মিং হচ্ছে। এরপর বাসায় গেল 2টা 2:30টার সময়, সে কী করবে? একটু গোসল করবে, নামাজ পড়বে, ফ্রেশ হবে, বিকেলে বন্ধু বান্ধবের সঙ্গে একটু খেলাধুলা করবে, সন্ধ্যার সময় পড়তে বসবে। কিন্তু একটু তাকায় দেখো তো বাচ্চাগুলোর রুটিনের দিকে, স্কুলের পরে কোচিং, কোচিংয়ের পরে বাসায় যাওয়ার, বাসার টিচার, ওর শৈশবটা কই ভাই? হ্যাঁ মানে ডেভেলপমেন্ট কিভাবে হবে? মানে আমরা বাচ্চাদের তো ডেভেলপমেন্টের জায়গাটা রাখি নাই, শৈশবটা কেড়ে নিছি, মানে মানসিক বিকাশ। হ্যাঁ এটা তো কোনো মানে হচ্ছে সুযোগে আমরা রাখতেছি না। এখন যাই হোক, এগুলো আসলে এই কথাবার্তা বলে তো আসলে লাভ নাই, সিস্টেম তো আর আমরা চেঞ্জ করতে পারতেছি না। তো আমার সাজেশন সবার প্রতি সেটা হচ্ছে পরীক্ষা দাও বেশি বেশি, পড়ো। আর বাবা মায়ের প্রতি সাজেশন হচ্ছে বাচ্চাদের শৈশবটা এইভাবে কাইডেন না, হিসাব দিতে হবে। আপনাকে আমাকে প্রত্যেককেই হিসাব দিতে হবে, কারণ একটা বাচ্চার শৈশবের যে সময়টুকু আছে সেই সময়টুকু ওকে কিছুটা স্পেস দিতে হবে। হ্যাঁ অবশ্যই ও অসৎ সঙ্গে মিশবে না, আপনারা খেয়াল রাখবেন যে বাচ্চাটা কার সঙ্গে মিশতেছে, যাতে হচ্ছে প্রপারলি বড় হয়। অবশ্যই টেক কেয়ার করবেন ইনশাল্লাহ, কিন্তু স্টিল কিছুটা সোশ্যালাইজেশনের দরকার আছে, কিছুটা এক্সট্রোভার্ট হওয়ার দরকার আছে, তারপর হচ্ছে পড়ালেখার পাশাপাশি কিছু গুণাবলী শেখার দরকার আছে, কারণ এগুলো হচ্ছে বেসিক লাইফ স্কিল। কারণ এই বেসিক লাইফ স্কিল থাকে না বলে দেখা যায় কি এখনকার বাচ্চা কাচ্চারা অনেক বেশি পরনির্ভরশীল, 2 নাম্বার ফ্রাস্ট্রেশনটা খুব সহজে আসে। হ্যাঁ আমাদের সময় আসলে ভাই স্কুল লাইফে ফ্রাস্ট্রেশন কি জিনিস মানে আমরা আসলে সুযোগ নাই তো ফিল করতে পারি। স্কুল শেষ করে বাসায় আসতাম, মানে আমার স্কুল লাইফের রুটিন যেটা ছিল, আমার স্কুলে হাই স্কুল যেটা, তো হচ্ছে তখন ক্লাস শুরু হতো আমাদের 12:15 বা 12:20-এ। তো আমি স্কুলে যে ঢুকতাম ক্লাস শুরু হওয়ার 2 বা 3 মিনিট আগে। কারণটা হচ্ছে যে আমার জন্য একটা সিট রিজার্ভ করা ছিল, স্কুলের ফার্স্ট বয় হিসেবে স্যাররা একটা মানে হচ্ছে একদম সামনে, স্যারের সামনে, স্যার যাতে দেখেন রিজার্ভ একটা সিট ছিল। তো আমার আসলে টেনশন ছিল না, স্যারের সঙ্গে সঙ্গে আমি ক্লাসে ঢুকতাম। ক্লাস শেষ করে বিকালবেলা বাসায় এসে প্রথম কাজ ছিল ব্যাগটা রাখা, ড্রেসটা চেঞ্জ করে দৌড় দিয়ে মাঠে চলে যাওয়া। মাঠে যেয়ে ধুমায় কিছুক্ষণ খেলাধুলা করা, এবং আমাদের সময় একটা সান্ধ্য আইন ছিল। আমার আব্বাজানের কথা হচ্ছে মাগরিবের আজানের পরে নামাজ শেষ হবে, এরপরে আমি বাসায় ঢুকে যদি দেখি তুমি বাসায় নাই, পিঠায় তোমার পিঠের ছাল চামড়া তুলে ফেলবো। এবং একটা জাস্ট হচ্ছে শেয়ার করি আমি, মানে হচ্ছে ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করি। তখন আমি বোধহয় 9 বা 10-এ পড়ি। তো একদিন বিকালবেলা খেলতে আমি বাসার পাশের মাঠে, আমার বাসার পাশে মাঠ ছিল খেলার, ওই মাঠে না খেলে একটু দূরের মাঠে খেলতে গেছি।
তো খেলা শেষে মাগরিবের আজান দিছে, তো আজান সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খেলা শেষ। এখন ওই মাঠটাকে বলতো গরুর মাঠ। গরুর মাঠ মানে ওইখানে গরুর বাজার বসতো। গরুর বাজার, হ্যাঁ, রেল লাইনের পাশে গরুর মাঠ। তো গরুর মাঠের ওইখানে একটা মসজিদ ছিল। তো আমি দেখলাম যে নামাজ তো কাজে হয়ে যাবে, তাহলে আমি এই মসজিদে নামাজ পড়ি। আচ্ছা আমি নামাজ পড়ে দৌড়ায় বাসায় আসতেছি। আচ্ছা আমি দূর থেকে দেখতেছি বাসার গেটের সামনে আব্বা দাঁড়ায় আছে। তো আব্বা 2 হাত পিছনে দাঁড়ায় আছে। আমি দূর থেকে দেখে বুঝলাম পিছনে মনে হয় লাঠি একটা আছে। এবং আসার পরে আব্বা আমাকে জিজ্ঞেস করলো কোথায় ছিলাম। আমি আব্বাকে একদম অনেস্ট কথা বললাম, আব্বা গরুর মাঠে খেলতে গেছিলাম, নামাজটা ওইখানে পড়ে আসছি, দেরি হয়েছে। আব্বা একটা হাসি দেয়, বললো যাও বাসায় ঢোকো। আমি ঢুকতে চাই, দেখলাম পিছনে লাঠিটা আছে। যদি আমি ওদিক ওদিক করতাম, ওই দিক পিঠে লাঠির বাড়িটা পড়ে যাইতো। ভাই তখনকার আসলে ভয় ভীতি আসলে অনেক একটা মানে ইয়া ছিল যে মাগরিব হইলেই যেভাবে হোক মাগরিবের আজান হয়ে গেছে, বাইরে থাকা যাবেই না, বাসায় ঢুকতেই হবে, যত যাই হোক দুনিয়া উল্টে যাক, মাগরিবের নামাজের পরে বাইরে থাকা যাবে না। এটার জন্য ভাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে একটা মিমস হয়তো অনেক বেশি দেখবেন যে কেউ ট্যুরে যেতে চাইতেছে, মায়ের কমেন্ট হচ্ছে নিচে যেখানেই যাবি যা মাগরিবের আগে চলে আসিস আর কি। তো এইটা আমরা আসলে ফিল করতে পারি যে আসলে মারা বলতো যে যেখানেই খেলতে যাই কর না কেন, আজান দিলে তোকে যেন বাড়িতে দেখি আর কি। তো ভাই আপনাদের সময় আসলে যেটা বৃত্তি পরীক্ষা হইতো আর কি, তখনকার এক্সামের যে সিস্টেম আর এখনকার এক্সামের সিস্টেমের ভিতর আপনি ডিফারেন্সটা কি দেখতেছেন, যে এটা মেজর ডিফারেন্স আর কি দুই সিস্টেমের মধ্যে? অ্যাকচুয়ালি কারিকুলাম অনেকটাই চেঞ্জ হয়েছে। এটাকে আমি মানে এই কোশ্চেনটা এইভাবে করাটাও আমার কাছে সমীচীন বলে মনে হচ্ছে না। আসলে হয় কি যে 20-25 বছরের ব্যবধানে দুটো সময়ের মধ্যে তুলনা করাটা আসলে উচিত না। আমরা সিনিয়ররা অনেক সময় এইভাবে বলি, আমাদের সময় এই ছিল, ওই ছিল, ভালো ছিলাম, তোমরা বকে গেছো, নষ্ট হয়ে গেছো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, উইথ টাইম কিছু ট্রান্সফরমেশন হবে। হ্যাঁ, মানে আমি স্কুল লাইফে যেভাবে পড়ালেখা করে আসছি, এখনকার জেনারেশনের বাচ্চা কাচ্চারা ওইভাবে পড়বে না, কারণ দুনিয়া এগিয়ে গেছে, টেকনোলজি এগিয়ে গেছে। একটা ছোট্ট এক্সাম্পল যদি দেই, আমি লাইব্রেরিতে যে আমার স্কুলের যে লাইব্রেরি ছিল সেখানে যে অনেক বইপত্র পড়ার চেষ্টা করতাম। আমার আব্বুর কাছ থেকে বইপত্র নিয়ে পড়ার চেষ্টা করতাম, বড় ভাইয়ের কাছ থেকে বইপত্র নেওয়ার চেষ্টা করতাম। কারণ কি, আমাদের সময় গুগল মামা ছিল না। সো গুগল মামু সব জানে, এই জিনিস আমাদের সময় ছিল না। সো তাহলে আমার উপায় কি? আমার হচ্ছে রেফারেন্স বই ঘাটা। হ্যাঁ অবশ্যই। সো একটা তথ্য কিন্তু আমাদের পাওয়া অনেক কঠিন ছিল। এই কারণে আমাদের সময় যে তথ্যটা অ্যাভেলেবল না, যেহেতু অল্প তথ্যই আমাদেরকে মনে রাখতে হতো। বাট এখন যেটা হয়ে গেছে, ইনফরমেশন ওভারফ্লো। হ্যাঁ, ক্লাস 6-এর একটা বাচ্চা কিন্তু চাইলেই সে MIT লেভেলের জিনিসপত্র দেখতে পারতেছে। এটা একই সাথে ভালো, আবার একই সাথে অভিশাপও। কেন? কারণ হচ্ছে ও কোন কন্টেন্টটুকু পড়বে ও ঠিক করতে পারতেছে না। ও এখানে সেখানে এত বেশি সার্ফিং করতেছে, ওর অনেক বেশি দেখা হচ্ছে কিন্তু শেখা হচ্ছে না। সো এইটা একটা মেজর চ্যালেঞ্জ আমি বলবো, যে ইনফরমেশনটা একেবারে কতটুকু নিতে হবে, এই প্রপার গাইডেন্সটা থাকাটা খুব জরুরি। যদি এটা না থাকে যে আমি ক্লাস 6-এ কতটুকু পড়বো, ক্লাস 7-এ কতটুকু পড়বো, সিলেবাস কেন দরকার? একটা গুছানো সিলেবাস এই কারণেই দরকার যে ক্লাস 7-এর একটা বাচ্চা তার ব্রেইনের ডেভেলপমেন্ট অনুযায়ী আসলে কতটুকু নিতে পারবে। আচ্ছা, তো আমরা এখানে শিক্ষকরা মাঝে মধ্যে একটা ভুল করে ফেলি। এই ভুলটা আমি একটু বলবো ডিরেক্টলি। আমি 6-এ থাকতে কখনো 7-এর বই ধরতাম না। আচ্ছা, হ্যাঁ। আমি যেটা করতাম যে আমার 6-এর নলেজটুকু ঠিকঠাক রাখার জন্য আরও বইপত্র পড়তাম, বাট নট 7-এর বই। কারণ ওই বই পড়ার জন্য আমার আগে 6 শেষ করতে হবে। সিমিলারলি 7-এ থাকতে আমি 8-এর বই পড়তাম না। আমি কলেজ লাইফে জীবনেও ইউনিভার্সিটির বই ধরে দেখি নাই। আচ্ছা, যে কলেজ লাইফে আমি এখন HSC ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বই পড়বো, ফার্স্ট ইয়ারের বই পড়ছি, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ছি। যেহেতু নর্ডেম কলেজে পড়তাম, ওখানে আমাদের এক ইয়ার আরেক ইয়ারের বই পড়ানো হতো না তখন, এখনও হয় না। সো বেসিক ব্যাপারটা হচ্ছে যে নিজের লিমিটটা জানাটা জরুরি। বাট এখন আমি যে প্রবলেমটা দেখি, এটা শুধু স্টুডেন্টদের না, গার্ডিয়ানরা অনেক সময় মনে করেন বাচ্চাকে আরেকটু এগিয়ে রাখার জন্য হয়তো একটু অ্যাডভান্স জিনিস দেওয়া জরুরি। আমি এটার সঙ্গে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করি। একটা বাচ্চার ডেভেলপমেন্ট শুধু পড়ালেখার ডেভেলপমেন্ট না, বাচ্চার ডেভেলপমেন্টে তার মোরাল ডেভেলপমেন্ট আছে, তার মেন্টাল ডেভেলপমেন্ট আছে, তার সোশ্যাল ডেভেলপমেন্ট আছে। এই প্রত্যেকটা জিনিস মিলিয়ে একটা পরিপূর্ণ মানুষ তৈরি হবে। তো আমরা খালি হচ্ছে তাকে এক গাঁটটি নলেজ মুখস্থ করালাম, এগুলা পরীক্ষায় উগরে দেওয়ালাম, কিন্তু বাচ্চাটা কারোর সঙ্গে মিশতে পারে না। বাচ্চাটা
কারোর সঙ্গে কোনো কিছুতে লিডারশিপে যেতে পারে না, তাহলে এই বাচ্চাটা তো ফিউচারে সাফার করবে। স্বাভাবিক। হ্যাঁ। তো ভাই এরপরে আপনার কাছে আরেকটা জিনিস, আচ্ছা সমস্যা নেই, এক এক সামনে দেখে শুরুতে কাটবডি আবার হচ্ছে কথা কইতেছো, এটা তাহলে আমরা একটু আগের থেকে শুরু করি, ওখান থেকে কাটলে হয়ে আচ্ছা, যাবে। ওই দিক দিয়ে যাও, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা আমরা আবার আগের থেকে শুরু করতেছি, প্রবলেম নেই। আমরা তাহলে ভাই এই উত্তর পর্যন্ত ঠিক ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যাওয়ার আগ পর্যন্ত। ও যার আগ পর্যন্ত ঠিক ছিল, পর থেকে আমরা আবার শুরু করি। আচ্ছা, তো ভাই আপনার সাথে অনেকগুলা নিয়ে কথাবার্তা হচ্ছে, ডিসকাশন হচ্ছে, তো এর ভিতর আমি আপনার কাছে আরেকটা মেজর জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেই সিস্টেমে আমরা একটা স্টুডেন্টকে ছোটোবেলা থেকে নারিশ করতেছি, বড় করতেছি, বা যে সিস্টেমের ভিতর থেকে তাকে বের করে নিয়ে আসতেছি, আপনার কাছে কি মনে হয় যে এই সিস্টেম বা এই ওয়েটা আসলে ইফেক্টিভ আপনার কাছে? মানে যেই ওয়েতে আমরা তাদেরকে বলে দিচ্ছি যে এটাই পড়ো, এটাই করো, এটাই হাসবে, মানে তারকে চিন্তা করার আমরা আলাদা সুযোগই দিচ্ছি না কোনো কিছুতে, একদম বাউন্ড করে দিই। এটা আসলে হয়ে গেছে কি, এত বেশি আপনি রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে গেছি, কম্পিটিশন এরকম হয়ে গেছে যে না, বাচ্চাটাকে এটাতে ভালো করতেই হবে, মানে অপশনলেস করে দিয়ে আমরা আসলে লং টার্মে কিছু ক্ষতি করে ফেলছি অলরেডি। এখন আমি বাচ্চাদেরকে ডিমোরালাইজ করতে চাই না, আমি বাচ্চাদেরকে বলবো তোমাদের সামনে অনেক অপরচুনিটি ইনশাল্লাহ, লাইফ ইজ ফুল অফ এক্সাইটমেন্ট। কোন দিক থেকে এক্সাইটমেন্ট? জানার দিক থেকে। তুমি যখন নতুন নতুন জিনিস জানবা তোমার ভাল লাগবে যে আচ্ছা এটা তো এরকম, আলহামদুলিল্লাহ। নলেজ তোমাকে একটা প্রশান্তি এনে দেবে ইনশাল্লাহ। সো ট্রাই টু গ্যাদার মোর নলেজ, আরও বেশি নিজেকে পরিপূর্ণ করার চেষ্টা করবা, আরও বেশি জানার চেষ্টা করবা, এবং সেই জানাটাকে নিজের জীবনে শুধু না, পারিপার্শ্বিক সবার জীবনে কাজে লাগানোর চেষ্টা করবা। এটা একটা ভালো কথা বলছেন আর কি ভাই। তো আপনাদের সময় সাধারণত মানে যেটা দেখা যেত যে সবাই বলতো যে কোশ্চিন অনেক, বৃত্তি পরীক্ষা কোশ্চিন অনেক হার্ড হবে, ঠিক আছে? সো ওই রকম চিন্তা ভাবনা করতো, এখনও সবাই চিন্তা করবে যে বৃত্তি পরীক্ষার কোশ্চিন হার্ড হবে। আপনি যেটা একটু আগে বললেন যে আমার 8-এ আসি, আমি 9-এর বই পড়বো, 10-এর বই পড়বো, সো এখন যারা দিবে আর কি তাদের ক্ষেত্রে কি আপনি একদম এটা টোটালি নাকচ করে দিতে যাচ্ছেন? একদম টোটালি। এখন এটা আমি সারা জীবনই বলবো, কারণ ব্যাপারটা হচ্ছে তাহলে সিলেবাসটা দিছে কেন? হ্যাঁ, একটা কারিকুলাম ওর একটা সিলেবাস কেন দেওয়া হয়? যে এই কারিকুলামের মধ্যে থেকেই প্রশ্নটা করা হবে। সো প্রশ্ন কখনোই হার্ড হয় না, যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রিপারেশনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আচ্ছা, সো প্রিপারেশন যার অ্যাপ্রোপ্রিয়েট তার তো প্রশ্ন হার্ড হওয়ার কোশ্চেনই আসে না। এটা সত্য। মানে কঠিন প্রশ্ন বলে আসলে কিছু নাই। জিনিসটা হচ্ছে আমি জিনিসটা পারি না, কঠিন কেন? আমি পারি না বলে, আমি পারলে তো সেটা কঠিন না। পারলে আমার কাছে সহজই লাগতো। হ্যাঁ, পারলে আমার কাছে সহজই লাগতো। তার মানে আমি যদি ঠিক মতো পড়ালেখা করি ইনশাল্লাহ, কঠিন প্রশ্ন বলে কিছু নেই। আমার পুরো বইটা আগা টু গোড়া আত্মস্থ করা আছে, যেখান থেকে ইচ্ছা প্রশ্ন করুক আমি তো অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সময় ভাই কম্পিটিশনটা কীরকম হইতো? কারণ ওভার দ্য ইয়ার্স জনসংখ্যা বাড়ছে, স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, তো এবার যেটা নিয়ম করছে আর কি, যে আপনার প্রতি ক্লাস থেকে সেরা 25 জন স্টুডেন্ট, মানে 1 থেকে 25 ধরেন, এরাই শুধু বৃত্তি পরীক্ষা দিতে পারবে। সো আপনাদের সময় এরকম কোনো নিয়ম ছিল কি না? এরকম নিয়ম ছিল, কারণ সবাই তো আর পরীক্ষা দিতে পারবে না, কারণ হচ্ছে এত বাচ্চা কাচ্চার পরীক্ষা নিতেও পারবে না একসাথে। সো আমার এক্স্যাক্ট সংখ্যাটা মনে নাই, কিন্তু ওই যে বললাম, আমি কিন্তু শুরুর দিকে বলতেছিলাম যে স্কুলে একটা স্পেশাল কোচিং করাতো। তাহলে আমাদের স্কুলে ডে শিফট এবং মর্নিং শিফট ছিল। তো ডে শিফটে আমরা ছেলেরা ক্লাস করতাম, মর্নিং শিফটে মেয়েরা ক্লাস করতো। তো আমার যতটুকু খেয়াল আছে বৃত্তি পরীক্ষার কোচিংগুলো এগুলো হতো ডে শিফট মর্নিং শিফট মিলিয়ে, মিক্সড আপ হয়ে, এবং সম্ভবত সব মিলিয়ে 40 জন আমরা একসাথে কোচিং করতাম। তার মানে ডে শিফটে 20 জন, মর্নিং শিফটের 20 জন, 20-20-40 জন অ্যাকচুয়ালি একসাথে ক্লাস করা হতো। বুঝতে পারছি। তো তখন মানে একটা আমেজ কাজ করতো যে হ্যাঁ আমরা বৃত্তি পরীক্ষা দিতে যাব, আমরা সেরা স্টুডেন্ট, এরকম কিছু একটা ভাই? কিছুটা কাজ করতো, মানে হচ্ছে জিনিসটা হয়েছে কি, তখন তো অনেক ছোট ছিলাম, হ্যাঁ, ম্যাচুরিটি তো তখন আসে নাই। সো
আল্লাহ মাফ করুক, হয়তো বা কিছুটা হাম্বরামি ছিল যে আমি এই আমি সেই, আমি মানে হচ্ছে মুইকি এটা হনুরে। করছি ওটা না, মুইকে হনুরে কখনো হই নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা কিন্তু কিছুটা তো অবশ্যই, মানে হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে কি ওই বয়সের বাচ্চাদের মধ্যে, মানে আমি মানে হচ্ছে একটা 5-6-এর বাচ্চা বা একটা 8-এর বাচ্চা, সে তো আসলে বাচ্চা, ও তো হ্যাঁ। এখনো ম্যাচিউরড হয়নি। সত্য। সো ওর বিহেভিয়ারের মধ্যে যদি টুকটাক কিছু জিনিসপত্র এদিক ওদিক থাকেও, সেটা কি আমাদের দায়িত্ব হচ্ছে ওকে মডারেশন করা, যে বাবু তুমি এইভাবে করো না বা এটা করা উচিত না। তো হয়তো বা আল্লাহ ভালো জানেন, এখন মেমোরিতে অত ভালো নাই যে তখন কি আসলে আমার মধ্যে সেই অহংবোধটা ছিল কিনা। তবে হ্যাঁ, একটা জিনিস সবসময় ছিল আমার মধ্যে, আমি জানতাম আমি ভালো। আচ্ছা এখন এই কথাটা অহংবোধের কথাটা না, এই কথাটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামতকে স্বীকার করে নেওয়া, যে আমি যখন জানবো আমি ভালো, আমার মধ্যে তখন একটা দায়িত্ববোধ আসবে আমার এই ভালোটা ধরে রাখতে ধরে রাখতে হবে। হ্যাঁ। সো আমার মধ্যে যে প্রেশারটা কাজ করতো, প্রেশারটা হচ্ছে এরকম যে আমাকে কম্পিটিশনে থাকতে হবে, কম্পিটিশনে আমাকে অবশ্যই আমার যে পিছনে আছে তার থেকে এগিয়ে থাকতে হবে। এটা আসলে মানে হচ্ছে এনমিটি টাইপ জিনিস না, মানে এখন যেটা হয়ে গেছে একদম এনমিনিটি, মানে আমি এখন যেটা দেখি ফার্স্ট বয় সেকেন্ড বয় কথাবার্তা বলে না। বলে না। হ্যাঁ। অথচ মানে এখনও আমার স্কুলের যে সেকেন্ড বয় ছিল সুরঞ্জিত কুমার, ও হচ্ছে জাপান থাকে, ও দেশে আসলে কিন্তু সবার আগে ফোনটা আমাকেই দেয় যে দোস্ত চলো দেখা করি, বন্ধু কোথায় দেখা করি। বা আমিও এখন মাঝে মধ্যে ওকে ফোন দিই, কথাবার্তা বলি যে বন্ধু কেমন আছো। সো আমাদের মধ্যে কম্পিটিশন ছিল, কম্পিটিশন যে ছিল না তা না, বাট কম্পিটিশন থাকলেও একটা প্রগাঢ় বন্ধুত্বও ছিল, ছিল। যে পড়ালেখার জায়গায় আর সম্পর্কটা সম্পর্কের জায়গায়। সো দেখা যেত প্রতিযোগিতার প্রতিযোগিতা, আমরা মানে হচ্ছে একসাথে ক্লাসরুমে প্রতিযোগিতাও করতাম, আবার ক্লাস শেষে একসাথে ক্রিকেট খেলতেও যেতাম। আচ্ছা বা হচ্ছে আমি যখন মানে হচ্ছে খেলাটালা দেখতাম মাঝে মধ্যে, যেটা হতো যেমন আমার এখনো খেয়াল আছে, সম্ভবত 2002 বিশ্বকাপ যখন হয়, তখন হচ্ছে আমি সুরঞ্জিতের বাসায় যে খেলা দেখতাম, যে আমরা দুই বন্ধু মিলে একসাথে খেলা দেখবো। বুঝতে তো পারছি। মানে এই যে এখনকার যে জিনিসটা হয়েছে, আমার মনে হয় কি এটার পিছনে দায়বদ্ধতা আমাদের গার্ডিয়ান এবং টিচারদের অনেক আছে। আমরা কম্পিটিশনের জায়গায় একটা এনমিটি তৈরি করে ফেলছি, যে ও তোর থেকে ভালো। আরে ভাই, পড়ালেখায় একজন আরেকজনের থেকে ভালো খারাপ হবে, কম্পিট করো না পড়ালেখায়, কিন্তু পার্সোনালি কেন সেই কম্পিটিশন থাকবে? হ্যাঁ। ফার্স্ট বয় সেকেন্ড বয়ের মধ্যে কেন সেই সৌহার্দ্যটা থাকবে না? মানে পড়াশোনার জিনিসটা আমরা টোটালি মানে ব্যক্তিগত লাইফেও নিয়ে আসছি, যে হ্যাঁ। আমি সেকেন্ড তুই ফার্স্ট, মানে ইগো জিনিসটা হ্যাঁ, চলে এই আসছে। ইগো বা অহংবোধ যেটা বাংলায় বলি হ্যাঁ। আমরা, এই জিনিসটা এখন একটু আসলে বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। তো ভাই আপনার কাছে একটা অনেক পার্সোনাল কোশ্চেন। হ্যাঁ। আপনি তো বৃত্তি পরীক্ষা দিয়েছেন, ইনশাআল্লাহ আপনি বৃত্তিও পেয়ে গেছেন, তো বৃত্তির টাকাটা কি করছিলেন? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। বৃত্তির টাকাটা আসলে কি করছিলাম না খেয়াল নেই। আমি হচ্ছে আল্লাহর রহমতে 5-8 দুইটাতেই ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম। সো ভালো অঙ্কের টাকাই দিত তখনকার হ্যাঁ। আমলে। সো টাকার অঙ্কটা খেয়াল নেই, কিন্তু বেশ ভালো অঙ্কের টাকা 6 মাস পর পর দিত স্কুল থেকে। তো আমি টাকাটা এনে সাধারণত আম্মুর কাছে দিতাম, আমি টাকাটা কখনো নিজে রাখতাম না। তো ওই টাকাগুলার একটা টাকা দিয়ে আমি বই কিনছি প্রচুর, এটা আমার খেয়াল আছে। 5-এর টাকাগুলার অধিকাংশ, 5-এর বৃত্তির টাকার অধিকাংশ বই কেনাতেই ব্যয় হয়েছিল। 8-এর বৃত্তির টাকার অধিকাংশ বইই গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে আম্মুর কাছ থেকে টাকা নিয়ে এনে বই কিনতাম। বুঝতে পারছি। তো এইবার আচ্ছা, আরেকটা জিনিস কিনতাম, এখন মনে পড়ছে, কলম। কল। আমার ভালো কলমের প্রতি ছোটবেলা থেকেই ব্যাপক লোভ ছিল। আচ্ছা। তো আমি তখনকার সময় অ্যাকচুয়ালি হচ্ছে জেল পেন ইউজ করতাম। জেল পেন। মানুষজন তখন রেড লিভ ইউজ করতো, কিন্তু আমার তখন হচ্ছে ইউনিবল সিগনো নামে একটা কলম বের হয়েছিল। ওই সময় 30 টাকা করে দাম ছিল। হাই। তো কলমটা দিয়ে লিখে আমার এত ভালো লাগছিল, আমি ওইটা দিয়ে লিখতে শুরু করলাম, এবং আমি ওইটা দিয়ে মোটামুটি 9-10 পুরোপুরি ওইটা দিয়ে লিখছি। সো হ্যাঁ, বৃত্তির টাকা দিয়ে আমি কলম কিনতাম, বই আর কলম। বই আর কলম। আচ্ছা, তো এখন মানে যেই এক্সামটা হবে আর কি, এই এক্সামে আমরা সাধারণত দেখি যে স্টুডেন্টরা বেশিরভাগ টাইমই ফোকাস থাকে হচ্ছে আমি বিজ্ঞানে ভালো করব বা আমি গণিতে ভালো করব। আসলে বিজ্ঞান গণিতে ভালো করে আমার বৃত্তি পাওয়াটা আসলে কতটুকু, মানে আমি পারবো যে বিজ্ঞান আর গণিতে ভালো করে যে আমি শিওর বৃত্তি পাবো? কারণ আমার এখানে বাংলা আছে, ইংরেজি আছে, বিজিএস আছে, এগুলোকে অবহেলা করে এখন কি টোটাল 500 নাম্বারের পরীক্ষা না? 400। 480 করে না 5টা সাবজেক্ট না? হ্যাঁ, 5টা সাবজেক্ট। তাহলে বাংলায় 100, ইংরেজিতে 100, গণিতে 100, 300 গেল। আর হচ্ছে বিজ্ঞান এবং বিজিএস মিলে 100, 400।
মানে 4 দিন 4টা পরীক্ষা দিব না? 5টা পরীক্ষা ভাই। 5টা পরীক্ষা, তাহলে কি বিজ্ঞান আর বিজনেস কি 50-50 করে? না ভাই, নাম্বার মান বন্টনটার ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু বলি, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আপনার যেটা গণিত পরীক্ষা আর কি, গণিতে আপনার নাম্বার 100ই, তারপর হচ্ছে আপনার ইংরেজির ক্ষেত্রেও 100, বাংলার ক্ষেত্রেও তো হচ্ছে আপনার 100 থাকতেছে, বিজ্ঞানের ক্ষেত্রে আপনার 50, বিজিএস এ থাকতেছে হচ্ছে আপনার 50। সেটাই তো বললাম। হ্যাঁ, ওইটাই আর কি। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে যদি তোমার 400 নম্বরের পরীক্ষা হয় তাহলে 300 আর 50 50 400 100। আচ্ছা, জিনিসটা খুব সিম্পল, 400-তে 400 টার্গেট, কথা শেষ। তোমার হচ্ছে অল্প স্বল্প টার্গেট করে লাভ নেই, 400 মানে 400 তুলতে হবে। এখন এই টার্গেটে যে খেলবে তার ইনশাল্লাহ অটো হয়ে যাবে, কিন্তু যে দেখি কি হয় বা এটাই বেশি তুলি, ওটার থেকে এটা ভালো, হ্যান ত্যান এসব কম্পারিজন যারা করবে তাদের না পাওয়ার সম্ভাবনা বেশি। সো পাইতে হলে তোমাকে 400-তে 400 গেম খেলতে হবে, যেটা আমি করে আসছি। আমার ওই একই কথা ছিল, সেটা হচ্ছে কোনো জায়গায় একটা নাম্বারও যদি কাটা যায় তার মানে কি আমি ওই 1 নাম্বার পিছিয়ে যাচ্ছি। আমার 1 নাম্বার কাটা যাচ্ছে, আমার কম্পিটিটরের তো 1 নাম্বার কাটা নাও যেতে পারে। সো টার্গেট হতে হবে 400-তে 400 তোলার, যে আমার গণিতে আমি বেশি ভালো করব। তুমি গণিতে বেশি ভালো করবা, আরেকজন কি নাই যে গণিত এবং বিজ্ঞানে বেশি ভালো করবে? হ্যাঁ, আছে। তাহলে মানে সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হ্যাঁ হবে হ্যাঁ এখানে। হ্যাঁ, এটার কোনো মানে হচ্ছে অল্টারনেট অপশন নেই, সব সাবজেক্টে দুর্দান্ত করতে হবে, ভালো না দুর্দান্ত করতে হবে। কারণ কম্পিটিশন যেখানে হবে, কারণ মোস্ট অফ দ্য ট্যালেন্টেড স্টুডেন্টস এখানে পরীক্ষা দিবে। আরে ভাই, জিনিসটা খুব সহজ, আমি এইভাবে বুঝাই বলি, যে দেখা গেল কোনো একটা জেলায় ভালো স্টুডেন্টের সংখ্যা বেশি হয়ে গেছে, তাহলে ওইখানে তোমাকে বৃত্তি পাইতে হলে অবশ্যই ভালোদের মধ্যে একজন হইতে হবে। তো তুমি তো জানো না অলরেডি তোমার জেলায় কতজন ভালো স্টুডেন্ট আছে। সো এখানে অপশন নাই যে না আমি এটুকু করলেই হবে, এটা তো জিপিএ না, এটা এরকম না যে সারা বাংলাদেশে 1 লাখ জিপিএ 5 পেয়ে গেল। বৃত্তি যাদেরকে দিবে সুনির্দিষ্ট সংখ্যক মানুষকে লিমিটেড, তার মানে আমাকে ওই টপের মধ্যে থাকতে হবে। তাহলে এখানে আমি মানে হচ্ছে 400-তে টোটাল 400-তে 400 তোলার টার্গেট নিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। সেটাই, মানে কোনো স্পেসিফিক সাবজেক্টের প্রতি আসলে রাখা যাবে না, যে ডিটারমাইন রাখা যাবে না যে আমি গণিত বা বিজ্ঞান নিয়েই ফ্যাসিনেটেড থাকবো, আমি অন্যগুলোতে টাইম দিব না। টাইম সবগুলোতে ইকুয়ালভাবে দিতে হবে যদি তুমি আসলে বৃত্তিটা পেতে চাও। তো ভাই, আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে একদম ছোট কথায়, যে স্টুডেন্টদের যারা বৃত্তি পরীক্ষা যারা দিবে, হয়তো অনেকে পাবে হয়তো পাবে না, সো তারা ফিউচারে নিজেদেরকে কিভাবে আরো গড়ে তুললে তারা স্বপ্নের কাছাকাছি যেতে পারে, একটু ছোট করে যদি বলতে, মানে স্বপ্ন দেখা শুরুটার বীজ বোনাটা যদি এখন থেকেই করতে পারে আর কি। আচ্ছা, পড়ালেখা লাইফের একটা বড় অংশ, পড়ালেখা লাইফের একটা বড় অংশ। সো চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম ইফোর্ট দেওয়ার, যে আমি যতটুকু পারি তার পুরোটা যাতে আমি দিতে পারি। দোয়া করতে হবে। কেন দোয়া করতে হবে? দোয়ায় ভাগ্য পরিবর্তন হয়, রিজিক তো আল্লাহ তাআলার হাতে। মানে আমরা একটা ভুল কথা বলি, বাকিটা আল্লাহর হাতে না, আল্লাহর হাতে পুরোটা, সবটুকুই তো আল্লাহর হাতে, সবটাই আল্লাহর হাতে। আমি আমার কর্মফল অনুযায়ী রিটার্ন পাবো। সো আমার কর্ম ঠিক রাখতে হবে, আমাকে পড়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে, এবং একই সাথে রেগুলার আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি এই জিনিসটা চাচ্ছি, এই জিনিসটা আমার জন্য মঙ্গলময় করে আমাকে এই জিনিসটা দাও। আর লিখতে হবে প্রচুর। এই একটা জায়গায় আমার যেটা মনে হয়, অনলাইন আসার পরে সবচেয়ে বড় যে ঝামেলাটায় আমাদের শিক্ষার্থীরা ভোগে, তারা এখন আর লিখে না। তারা ওই যে ভিডিও দেখতেছে, স্লাইড তো আছে, পারতেছি। সো তারা আসলে পারতেছে না, তারা আসলে সার্কাস দেখতেছে। সো যারা এই ভিডিওটা দেখতেছো, ভাইয়া আপুরা বা গার্ডিয়ানরা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই বাচ্চাকে বেশি বেশি লেখার প্র্যাকটিস করান। লিখতে হবে প্রচুর, পড়ার থেকে লেখা বেশি লিখতে হবে। কারণ বাচ্চারা পড়তেছে কিন্তু পরীক্ষার হলে যে লিখতে পারতেছে না, কারণও বাসায় লিখতেছে না। যারা এই কমপ্লেনটা করেন আমাকে, আমি তাদেরকে জিজ্ঞেস করি বাচ্চা বাসায় কয় ঘন্টা লিখে। দিনে যদি পড়ে 6 ঘন্টা, সে কি 3 ঘন্টা লিখতেছে কিনা? তো দেখা যায় অনেক বাচ্চা 6-7 ঘন্টা করে পড়তেছে, কিন্তু দিনে লিখতেছে হয়তো বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। তো নিজে নিজে লেখার যে প্র্যাকটিসটা আছে, এই প্র্যাকটিসটা কমে গেছে। তো এই প্র্যাকটিস বাড়াইতে হবে। তো এই তো ছোট্ট কিছু কাজকর্ম, এগুলো করলেই ইনশাল্লাহ দেখা যাবে যে কাঙ্ক্ষিত গন্তব্যে ইনশাল্লাহ সবাই পৌঁছে যাবে। আচ্ছা ভাই, আরেকটা ছোট্ট করে কোশ্চেন, যে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে হাতের লেখা আসলে, যেহেতু লেখা নিয়ে আমরা কথাবার্তা বললাম, যে হাতের লেখা আসলে ইম্প্যাক্ট ফেলে কিনা? অবশ্যই ফেলে। একটা ঝকঝকে সুন্দর খাতা দেখলে টিচারের মন ভালো হয়ে যায়।
উনি যখন একটা খাতা খুলে দেখবেন আরে লেখাটা পড়তে, জিনিসটা একটা সাইকোলজিক্যাল ব্যাপারে আমি চিন্তা করি যে আমি যদি একজন পরীক্ষক হই, আমি যখন খাতাটা দেখতে যাব, আমার খাতা পড়তে ভাই কষ্ট হচ্ছে, নাম্বার দিব আমি? হ্যাঁ, এটা একটা কথা, তাই না? সুতরাং স্যারকে আমি পেন দিয়ে কিভাবে নাম্বার পাবো ভাই? সো হাতের লেখা পরিষ্কার হইতে হবে, কাটাকাটি কম হইতে হবে। আমার যদি কাটতে হয় একটা দিয়ে কেটে দিব, ওইখানে সুন্দর মতো এই করে করে পুরোপুরি আঁকাবাঁকা করাই যাবে না। সো বাসায় লেখার প্র্যাকটিসটা আমি বেশি কেন করতে বলি, এই যে হাতের লেখাটা পরিষ্কার রাখার জন্য এই কাজটা করতে বলি। আরেকটা সমস্যায় ভোগে পোলাপান, সেটা হচ্ছে প্রথম একটা দুটো কোশ্চেন এত মনের মাধুরী নিয়ে লেখে, এত সময় নিয়ে লিখে, এরপর যে শেষ দিকে যে টেনে লিখতে যে কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে যায়। সো এটা করা যাবে না। একদম শুরু থেকেই লেখাটা একটা মডারেট স্পিডে লিখতে হবে, যাতে খাতার একদম শুরুটার হাতের লেখা এবং শেষ লাইনের হাতের লেখাটা মোটামুটি কাছাকাছি থাকে, এবং কোনোভাবে যাতে হাতের লেখা দুর্বোধ্য না হয়, যে তাড়াহুড়া করে লিখতে যে এমনভাবে লিখছে হাতের লেখায় কোনটা ক আর কোনটা ঘ এটা বোঝা যায় না। শুরুর লেখা শেষের লেখা নিজেই পড়তে পারবে না আর কি। মানে অবস্থাটা এরকম হবে, স্যারকে ওরে ডাকায় নিতে হবে, এই আসো তোমার খাতাটা পড়ে দিয়ে যাও, কি এটা ক লিখছো নাকি ব লিখছো। হ্যাঁ সেটাই। আসলে বৃত্তির ক্ষেত্রে ভাই যেটা আসলে বললো যে তোমার হাতের লেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হাতের লেখাটা আসলে তোমার নাম্বারিং এর ক্ষেত্রে অনেক বেশি একটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ আগে আমরা একটা জিনিস যেটা আসলে সবসময় বলি যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। আগে দর্শনটা যদি দেখেই মনে হয়েছে যে একদম ঝকঝক ফকফক খাতা, তো তুমি ধরে রাখো যে তুমি ইনশাল্লাহ অনেক ভালো নাম্বার পাবা ইনশাল্লাহ, তাই না ভাই? অবশ্যই তাই। তো ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যেটা আরেকটু আপনাকে তখন জিজ্ঞাসা করলাম যে স্বপ্ন দেখাটা ছোটবেলা থেকেই তো আসলে শুরু করা উচিত, এটা আপনি কি মনে করেন? অবশ্যই স্বপ্ন তো ছোটবেলা থেকে দেখবো, অবশ্যই ভালো স্বপ্ন, হ্যাঁ দুষ্ট স্বপ্ন না। ভালো স্বপ্ন মানে হচ্ছে ভালো মানুষ হওয়ার স্বপ্ন। অবশ্যই অবশ্যই। ভালো স্বপ্ন মানে হচ্ছে মানুষের উপকার করার স্বপ্ন। ভালো স্বপ্ন হচ্ছে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত না থাকার স্বপ্ন। এই স্বপ্নগুলো অবশ্যই দেখতে হবে, এবং একটা মুসলিম হিসেবে সবচেয়ে বড় স্বপ্ন দেখতে হবে যে আমি হাসরের ময়দানে সাকসেসফুল হচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ দুনিয়াবি জীবন শেষ হয়ে যাবে, ও কোনো না কোনোভাবে কেটে যাবে, তো মূল সাকসেস তো হচ্ছে হাসরের ময়দানে। ওই দিন যদি ডান হাতে আমলনামা না পাই, তাহলে দুনিয়ার সকল অ্যাচিভমেন্টই বৃথা। এখন আসলে সাধারণত ভাই আপনি যদি কোনো একটা স্টুডেন্ট বা যে ছোটো বাচ্চা জিজ্ঞাসা করেন তুমি বড় হয়ে কী হবা, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এটা হব, ওইটা হব, কিন্তু আসলে আমরা ভালো মানুষ হওয়ার দিকে নিজেদেরকে কতটুকু ভাই ভালো মানুষ না, একদম সোজা সাপটা কথা বলি, এম ইন লাইফ যদি আমি কাউকে রচনা লিখতে বলি, একটা মুসলিমের এম ইন লাইফ একটাই হওয়া উচিত, যে কোনো মূল্যে জান্নাতে যেতে হবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হবে, শেষ। এর বাইরে যদি কোনো মুসলিমের এম ইন লাইফ থাকে তাহলে তো ভাই ভেজাল আছে। কারণ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছি, এইটা হচ্ছে আমাদের একটা কি বলবো সবচেয়ে বড় আশীর্বাদ, ব্লেসিং, নেয়ামত। এটা একটা ব্লেসিং আল্লাহ তাআলার দেওয়া। এরপরে আমার এম ইন লাইফ আমি জান্নাতবাসী না হয়ে অন্য যা কিছুই হব বলি না কেন, এটা আসলে একটা মানে কি বলবো, হয় আমি বিভ্রান্তির মধ্যে আছি, না হলে আসলে আমার সেই রিয়েলাইজেশনটাই আসে নাই। তো এই বাচ্চাদেরকে এই কথা বলার উদ্দেশ্য একটাই, যে আমরা বাচ্চাদেরকে এইম ইন লাইফ রচনা লিখতে বলি, কিন্তু আমরা কি কখনো বলি যে তুমি যদি মুসলিম হও তোমার এইম ইন লাইফ হচ্ছে যে কোনো মূল্যে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, নিজেকে সেভ করা? সো এটা তো আমরা বলতেছি না। তাহলে যেহেতু বলতেছি না, আমাকেও ধরা হবে। আমি যদি না বলি ক্লাসরুমে এই কথাটা বাচ্চাদেরকে, এই যে এখনকার ভিডিওতে কেন আমি এই কথাটা বলতেছি, খুবই সহজ একটা কারণ, যে বাচ্চাটা এই ভিডিওটা দেখতেছে সে যদি আমার কাছ থেকে প্রপার মেসেজটা না পায়, হাসরের ময়দানে সে আমাকে ধরতে পারবে যে আমি আপনাকে একটা ভিডিওতে পাইছিলাম, আপনি আগ্রম বাগ্রম বহুত কথাবার্তা বলছেন, দুনিয়ায় এই করলে সাকসেসফুল হবেন, ওই করলে সাকসেসফুল হবেন, বৃত্তি পেয়ে উল্টায় ফেলবো, কিন্তু আপনি আসল জায়গায় হাত দেন নাই। কারণ বৃত্তি তো দুনিয়ায় যদি নাও পাই আমার লাইফ থামবে না, কিন্তু হাসরের ময়দানে যদি মাপ না পাই সর্বনাশ হয়ে যাবে। তো ধন্যবাদ ভাই, মানে আমাদেরকে আপনারা এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। তো তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা শুরু থেকে যারা এতক্ষণ পর্যন্ত আসছো, তোমরা দেখছো যে হচ্ছে আমরা ভাইয়ের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। ভাইয়ের বৃত্তি পরীক্ষার কিছু স্মৃতি আমরা দেখলাম, কীভাবে পড়তে হয়, এরকম প্রতিটা জিনিসে আমরা আলোচনা করছি। তো তোমরা যারা আসলে বৃত্তি পেতে চাও আর কি, তোমাদের জন্য আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল থেকে একটা কোর্স আছে, সেটা হচ্ছে শিওর স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাস 8। সো এই যে প্রোগ্রামটা আছে, তো তোমরা এনরোল করতে পারো, যেহেতু তোমাদের বৃত্তি টার্গেট আর কি। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সবার জন্য দোয়া রাখো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।